প্রকাশ্যে এলেন শেখ হাসিনা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে ভারত সরকারের সর্বোচ্চ নিরাপত্তায় উনি আমাকে জানান যে আমি তো রেডি আছি। আওয়ামী লীগের কপাল খুলে যাবে। ইন্ডিয়া, রাশিয়া, চায়না একত্রিত হয়ে কি বাংলাদেশের দর্শক, শেখ হাসিনা সরকারের পতনের 1 বছর হয়ে গেছে এবং এই সরকার, বর্তমান যে সরকার, সেই সরকারের শপথ নেওয়ারও 1 বছর পূর্ণ হলো। আজ যখন সেই 1 বছর পূর্ণ হলো, তখন একটা বিষয় আলোচনায় বারবার আসছে যে শেখ হাসিনার যে পতন এবং আওয়ামী লীগের পতন, এই পতনটাকে আওয়ামী লীগ কীভাবে দেখছে এবং সেই দৃষ্টিভঙ্গির মাধ্যমে কিভাবে তারা কামব্যাক করার প্ল্যান করছে। শেখ হাসিনার পতনটাকে তারা কি অজনপ্রিয়তার কারণে পতন ভাবছে, নাকি ওই আলোচিত ষড়যন্ত্র তত্ত্বই ভাবছে যে শেখ হাসিনার পতনটা ষড়যন্ত্রের মাধ্যমে করা হয়েছে এবং বিদেশি ষড়যন্ত্রই এখানে মুখ্য, নাকি তারা ভাবছে যে আমাদের ভুল ছিল, ভুলের কারণে পতন হয়েছে, সেই ভুল থেকে আমরা সংশোধন করে নতুন প্রক্রিয়ায় আসব। এই বিষয় নিয়ে বিবিসি একটা বড় প্রতিবেদন করেছে এবং বিবিসির সাংবাদিক কাদির কল্লোল, যিনি বাংলাদেশের অন্যতম একজন গুণী সাংবাদিক, বহু বছর ধরে বিবিসিতে কাজ করছেন, সেই কাদির কল্লোল এই ব্যাপারটাকে বিশ্লেষণ করার চেষ্টা করেছেন নানাভাবে এবং আওয়ামী লীগের নেতাদের সঙ্গেও তিনি কথা বলেছেন। কথা বলে একটা প্রতিবেদন তৈরি করেছেন, যে প্রতিবেদনে উঠে এসেছে আওয়ামী লীগের বর্তমান ভাবনা এবং তারা কিভাবে কামব্যাক করতে চায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রদর্শক, নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। প্রদর্শক, আপনারা ভিডিওর শুরুতে ভিডিওর বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বনেল থেকে বুঝে গেছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে। প্রদর্শক, আজকে ভিডিওর বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না, সরাসরি ভিডিওতে চলে যাব। আর একটি কথা, আপনারা ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয় বিস্তারিত জানতে পারবেন। চলুন আর কথা না বাড়ি, একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের আলোচনাগুলো একে একে দেখে আসি। চলুন। ভারতকে চাপে রাখার জন্য আমেরিকা অনেক আগে থেকেই বাংলাদেশকে তার হাতে পুতুল বানাতে চেয়েছিল। সেটা অনেক চেষ্টা করার পরেই 5 আগস্টের পরবর্তী সময় সফল হয়েছে। কারণ আমেরিকা ভালো মতেই জানে যে বাংলাদেশ যদি আমেরিকার হাতে থাকে, ভারতকে চাপে ফেলা যাবে। যে প্ল্যান সেই কাজ। 5 আগস্টের পরবর্তী সময় পাপেট একটি সরকার ডক্টর ইউনূসকে বসানোর পরেই বাংলাদেশ যখন হাতে এসেছে, তার কিছুদিন পর থেকেই আমেরিকা ইন্ডিয়ার সাথে খেলা শুরু করে দিয়েছে। এই 1 মাসের মধ্যে ইন্ডিয়াকে যে পরিমাণ চাপে ফেলে দিয়েছে ট্রাম্প প্রশাসন এবং আমেরিকা, তাতে বোঝা যাচ্ছে ইন্ডিয়ার সাথে আগে যে একটি খুব ভালো সম্পর্ক ছিল, সেটা বর্তমানে ট্রাম্পের সাথে নেই। ইন্ডিয়া এখন সম্পূর্ণরূপে রাশিয়ার দিকে ঝুঁকে গিয়েছে এবং চীনের সাথে একটি ভালো সম্পর্ক করার চেষ্টা করছে। এখানে অনেকগুলা খেলা জড়িত আছে, বাংলাদেশের রাজনৈতিক ইস্যু এবং ইন্টারন্যাশনাল রাজনৈতিক ইস্যু। এখন এটাতে কার লাভ হচ্ছে কার লস হচ্ছে সেটা বড় বিষয় না, কিন্তু এখন ইন্ডিয়ার সাথে যে আমেরিকার একটি খারাপ সম্পর্ক যাচ্ছে, এটাতে কি আসলেই আওয়ামী লীগের লাভ হচ্ছে এবং আওয়ামী লীগের কপাল খুলে যাবে? ইন্ডিয়া, রাশিয়া, চায়না একত্রিত হয়ে কি বাংলাদেশের রেজিম আবার চেঞ্জ করবে? কারণ এই রেজিমটা হচ্ছে আমেরিকা সমর্থিত রেজিম। কারণ দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গায় অবস্থান করে। এই জায়গাটা যে রেজিমটা থাকবে, এই রেজিমটাকে যারা কন্ট্রোল করতে পারবে, তারা মোটামুটি দক্ষিণ এশিয়ার মধ্যে একটি প্রভাব বিস্তার করতে পারবে। আর এই বাংলাদেশের আশেপাশে যদি একটা ঘাঁটি গেড়ে ফেলতে পারে, তাহলে দক্ষিণ এশিয়ার মধ্যে আরো প্রভাব বেড়ে যাবে। আমেরিকা সেটাই খেলতেছে। বাংলাদেশে এই রেজিমটাকে তারা পুরোপুরি সমর্থন করতেছে এবং বাংলাদেশটাকে মোটামুটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে। বাংলাদেশ দিয়ে অন্যান্য আশেপাশের দেশগুলোকে প্রেসারে ফেলার চেষ্টা করতেছে এবং এই বঙ্গোপসাগরের আশেপাশে একটি ঘাঁটি করার চেষ্টা করতেছে। এটা আমরা সকলে অবগত আছি। বিভিন্ন ছবি পোস্টার আসে, বাংলাদেশের সেনাবাহিনীকে অনেক জায়গায় ট্রেনিং দিচ্ছে, সেন্ট মার্টিন আবার সিলেটও নাকি ট্রেনিং দিচ্ছে। বিভিন্ন ছবি আমরা দেখি, এগুলো সত্য না প্রপাগান্ডা সেটা ভিন্ন বিষয়, কিন্তু আমরা দেখতে পাই আমেরিকার আর্মিদেরকে। এই সকল বিষয় চিন্তা করে যদি ভারত, রাশিয়া, চীন প্ল্যান করে যে এই রেজিম চেঞ্জ করে আমরা আওয়ামী লীগ সরকারকে আবার বসাতে হবে, ডক্টর ইউনূস সরকারকে উৎখাত করতে হবে, বা ডক্টর ইউনূস সরকারের আন্ডারে যে নির্বাচন হবে, ওই নির্বাচন হওয়ার পর যে সরকার আসবে, সে সরকারও যদি আমেরিকা সমর্থিত সরকার হয়, সে সরকারকে উৎখাত করে আমাদেরকে আমাদের সেন্টিগ্রেডের একটি সরকার বসাতে হবে, আমাদের রেজিম থাকতে হবে। আমেরিকাকে দক্ষিণ এশিয়ায় কোনো রকমের জায়গা দেওয়া যাবে না। ইন্ডিয়া নিজেদের স্বার্থে এখন আগের থেকেও বেশি অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছে এবং আমেরিকার সাথে ডাইরেক্ট চোখে চোখ রেখে কথা বলা শুরু করে দিয়েছে। সেই কারণে দীর্ঘ 6 বছর পরে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীন সফরে গিয়েছে এবং সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও আসবে। তাহলে কি হলো? 3টা সুপার পাওয়ার এখন একত্রিত হয়ে যাবে। 3টা সুপার পাওয়ার যখন একত্রিত হয়ে যাবে, রাশিয়া, ইন্ডিয়া এবং চায়না, তাহলে কি আমেরিকার খানা থাকবে? অবশ্যই খানা থাকবে না। আমেরিকা যতই ডিপ স্টেট বলুক, যতই শুল্ক আরোপ করুক ইন্ডিয়ার উপর, যতই কিছু করুক, এই 3টা সুপার পাওয়ার একত্রিত হয়ে গেলে বাংলাদেশে রেজিম চেঞ্জ করা কোনো ব্যাপার না। আমেরিকা একা যদি ডিপ স্টেট এর মাধ্যমে বাংলাদেশের রেজিম চেঞ্জ করতে পারে, তাহলে ইন্ডিয়া, রাশিয়া, চীনের গোয়েন্দা সংস্থা এবং টাকা ফান্ডিং দিয়ে বাংলাদেশের এই আমেরিকাপন্থী রেজিম চেঞ্জ করা কোনো ব্যাপার হবে? কোনো ব্যাপার হবে না। তাই আওয়ামী লীগের
প্রত্যাবর্তন সামনে খুবই ইজি হয়ে যাবে এবং আওয়ামী লীগের রাজনীতি করার আরেকটি সুযোগ তৈরি হবে খুব আর্লি। কারণ এই তিনটা সুপার পাওয়ার চাইবে আওয়ামী লীগ আবার প্রত্যাবর্তন করুক, কারণ আমেরিকার সাথে যদি পাল্টা কাউন্টার দিতে তাদের অ্যান্টি আরেকটা দলের প্রয়োজন আছে তাকে শক্তিশালী করার জন্য। সেই দলটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। সেই দলটাকে ইন্ডিয়া সাপোর্টের মাধ্যমে এবং রাশিয়া, চীন ওরাও সাপোর্ট করবে, কারণ অ্যান্টি আমেরিকা দল হচ্ছে আওয়ামী লীগ। তাই আওয়ামী লীগের সামনে ভালো সময় আসছে এবং আওয়ামী লীগের কপাল খুলে গিয়েছে ইন্ডিয়ার সাথে আমেরিকার এখন খারাপ সম্পর্ক যাওয়ার কারণে, এবং চীনের সাথে ইন্ডিয়ার একটা ভালো সম্পর্ক হওয়ার কারণে, এবং রাশিয়াতে এখানে ভালো একটা সম্পর্ক গড়ে তুলছে এই তিনটা দেশের একটা ট্রায়াঙ্গেলের মাধ্যমে। তাই আওয়ামী লীগ আবার শক্ত অবস্থানে ফিরে আসতে বেশি দিন প্রয়োজন হবে না। যতটুকু মনে করেছি আমরা 4-5 বছর পরে আওয়ামী লীগ আবার শক্ত অবস্থানে ফিরে আসবে, কিন্তু হয়তো বা 2-3 বছরের পরে বা আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনের পরবর্তী সময়ের মধ্যে আওয়ামী লীগ 3-4 মাসের মধ্যে ভালো একটি অবস্থানে ফিরে আসবে। প্রত্যাবর্তন বলেন বা পুনর্বাসন বলেন, সকল কিছুই হবে এবং আওয়ামী লীগ সংগঠিত হয়ে আবার রাজপথ দখল করে এই অবৈধ নির্বাচনটাকে দেখবেন বানচাল করে আবার নতুন একটি নির্বাচনের প্রক্রিয়া শুরু করবে। কারণ ইন্টারন্যাশনাল পলিটিক্স খুব মারাত্মক একটা বিষয়। ইন্টারন্যাশনাল পলিটিক্সের উপরেই নির্ধারণ হয় বাংলাদেশের রাজনীতি কি হবে, বাংলাদেশের আগামীতে কখন রেজিম চেঞ্জ হবে, কে ক্ষমতায় আসবে, কিভাবে ক্ষমতায় আনা যাবে, এ সকল কিছুই কিন্তু প্ল্যান চলে। তাই এখন আমেরিকার চিন্তাটাকে একপাক্ষিক করে মাইনাস করে দেওয়া হয়েছে। আমেরিকার সমর্থিত যে সরকার আছে তাকে মাইনাস করে এই তিনটা সুপার পাওয়ার একটা সমর্থিত সরকার এখানে বসানো হবে। বসানোর জন্য যতটুকু ইঞ্জিনিয়ারিং করা দরকার এই তিনটা দেশের গোয়েন্দা সংস্থা সকল ইঞ্জিনিয়ারিং করবে, কারণ বাংলাদেশের আশেপাশে এরিয়ার মধ্যে কোনো রকমে আমেরিকার আধিপত্য প্রতিষ্ঠা করতে দিবে না এই তিন দেশ। সেই প্রয়োজনে কিন্তু নরেন্দ্র মোদী বাধ্য হয়ে চীনের কাছে যাচ্ছে, কারণ নরেন্দ্র মোদী দেখতে পাচ্ছে যে আমাদের সার্বভৌমত্বের হুমকি হবে যদি আমেরিকা এখানে ঘাঁটি গেড়ে ফেলে। সেম রাশিয়া দেখেন তাদের সার্বভৌমত্বের হুমকি হবে মনে করে কিন্তু নেটোতে যোগ দিবে বলেছে ইউক্রেনে, সে আর কোনো কিছু চিন্তা করে না, ডাইরেক্ট হামলা করে দিয়েছে, এখনো যুদ্ধ চালাচ্ছে। একটি ছোট্ট অডিও ক্লিপ শুনিয়ে দিই প্রথমে, তারপর যাব আলোচনায়। শুনুন এই অডিও ক্লিপটি। হ্যাঁ, তো যেটা বলছিলাম আমি, যে আজ থেকে দিন 10 আগে আমার সাথে নেত্রীর মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা হয়। তো বিভিন্ন বিষয়েই কথাবার্তা হয়, ওনার ফিরে যাওয়া নিয়েও কথা হয়। তো উনি আমাকে জানান যে আমি তো রেডি আছি, সিগন্যাল তো তোমাদের এদিক থেকে হচ্ছে না, উনি সেটাও বলেছেন আমাকে। তো উনি কথার আলোচনার মাঝে উনি খুব দুঃখ প্রকাশ করছিলেন, একেবারে কোট করে বিবিসি, আল জাজিরা এই 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 সংবাদ মাধ্যমগুলোর নাম করে উনি বলেছেন যে এদের তো যা খুশি এদের দিয়ে করিয়ে নেওয়া যাচ্ছে, কোনো অন্তর্তদন্তও হয় না, কিছুই হয় না, অথচ কি কি সব ভুলভাল আমার নামে খবর। আরে এই করে কি শেখ হাসিনাকে মেলাইন করা যাবে? এই করে শেখ হাসিনাকে মেলাইন করা যাবে না। তো ওনার যেটা আমার মানে খুব ভালো লেগেছে যে ওনার কথাবার্তায় একেবারে পরতে পরতে ছত্রে ছত্রে আত্মপ্রত্যয় ঝরে ঝরে পড়ছিল। মানে উনি ভীষণ প্রত্যয়ী। এই যে একটা কথা, হ্যাঁ উনি এটাও বলেছেন, এই আমাকে নিয়ে রটায় আমি নাকি অসুস্থ, আমি এই ওই, আমার কোথায় অসুখ? আমার কথা শুনে কি তোমার মনে হচ্ছে আমি অসুস্থ? আমি বললাম, না একেবারেই না। তাহলে আমার কোনো অসুখই নেই। আমি এখানে আসার পরে হসপিটালের মুখই দেখলাম না, অথচ আমাকে কেউ হসপিটালে শয্যাশায়ী করে দিল, কেউ কিছু করে দিল। তো এরকম আমার নামে বিভিন্ন রটনা চলছে যেগুলো সারবত্তা কিছু নেই, বাস্তবতা কিছু নেই, এগুলো উনি বলেছেন। তো এখন দেখা যাক কি হয়। হোপফুলি আগামী 2-1 মাসে একটা ভালো কিছু হবে, মানে ভালো কিছু ইন দ্য সেন্স আমাদের ভালো তো কিছু না, আওয়ামী লীগের অনুকূলে কোনো সংবাদ আসতে পারে, অন্তত আমার গাট ফিলিং তো সেটাই বলছে। আর নেত্রীর মধ্যেও যে যে কনফিডেন্সটা আমি নোটিশ করলাম আর কি, তো ওনার কাছে যদি কোনো ভালো ইনফরমেশন না থাকে তাহলে এত প্রত্যয়ী উনি হতেই পারতেন না। অতি সম্প্রতি পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন মারফত আলাপ করেছেন তার এক স্নেহভাজনের সঙ্গে। সেই আলাপের প্রধান বিষয়গুলো কি ছিল সেটা জানিয়ে এই অডিও ক্লিপটি আমাকে পাঠিয়েছেন, যার সঙ্গে শেখ হাসিনার এই সব কথা হয়েছে। তার নাম শ্রী রজত ভরদ্বাজ মুখার্জি। এই আলোচনায় মুখ্য প্রসঙ্গ দুটি, এক আল জাজিরা এবং বিবিসি এই সংবাদ মাধ্যম দুটি কোনো রকম অন্তর্তদন্ত ছাড়াই যেভাবে তার বিরুদ্ধে দূরভিসন্ধিমূলক অপপ্রচারে নেমেছে সেটা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন তিনি। এবং দ্বিতীয়টি হলো, তিনি বললেন আমি তো রেডি আছি কিন্তু তোমাদের সংকেত পাচ্ছি না। এই তোমাদের বলতে তিনি বুঝিয়েছেন ভারত সরকার সংকেত দিচ্ছে না শেখ হাসিনার দেশে ফেরার ব্যাপারে। কেন দিচ্ছে না? এর একাধিক কারণ। সবচেয়ে বড় কারণ উপমহাদেশের জিওপলিটিক্যাল পরিস্থিতির ব্যাপক পরিবর্তন, আমেরিকা আর ভারতের আন্তঃসম্পর্কের ব্যাপক অবনতি এবং আমেরিকার প্রত্যক্ষভাবে পাকিস্তান ও বাংলাদেশের জঙ্গিতন্ত্রকে খোলাখুলি সমর্থন। স্পষ্টভাবে বলা যায় আমেরিকার তথা ট্রাম্পের এতটা ভুল বদল ভারতের মোদী সরকারের ধারণায় ছিল না। বাংলাদেশের মোদী সরকার একটা রণনীতি নিয়ে এগিয়েছিল বিগত কয়েক মাস।
তার অন্যতম ছিল সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ওপর বিশ্বাস স্থাপন। ওয়াকারুজ্জামানকে সঙ্গে নিয়ে তার সহযোগিতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা। বিভিন্ন সময়ে ইউনূস সরকার ও সেই সরকারের সঙ্গে থাকা রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে মুখ খুলে ওয়াকারুজ্জামান একটা বার্তা দিচ্ছিলেন চারদিকে, যেন তিনি এই সরকারের খুব বড় সমালোচক। আফ্রিকা সফর শেষে ফেরার সময় ঢাকার শাহজালাল বন্দরে না নেমে ওয়াকারুজ্জামান নেমেছিলেন তেজগাঁও বন্দরে। ভারতীয় গোয়েন্দাদের কাছ থেকে বিপদ সংকেত পাওয়ার পর সেনাপ্রধান শাহজালাল বিমানবন্দরে নামলে তাকে বন্দী করার পরিকল্পনা হয়েছিল, এমনটাই ছিল ভারতের গোয়েন্দাদের খবর। সেই কারণে বিমান বদল করে তেজগাঁও বন্দরে নেমেছিলেন ওয়াকারুজ্জামান। এবং আপনাদের নিশ্চয় মনে আছে, হিজবুল তেহরিক এবং অন্য কয়েকটি ইসলামী দলের ঢাকা শহর অবরুদ্ধ করার ছক ভাঙতে ওয়াকারুজ্জামানের নির্দেশে সেনাবাহিনী কিন্তু সেদিন শক্তি প্রদর্শন করেছিল। এ পর্যন্ত ওয়াকারুজ্জামান একরকম ছিলেন, পরিবর্তন এলো ট্রাম্পের চাপে। হিউম্যান করিডর, চট্টগ্রাম বন্দর নিয়ে ওয়াকারের গরম গরম কথা হঠাৎই ঠান্ডা হয়ে গেল। এগুলো এমনিতে হয় না, হয়নি, পশ্চাতে ছিল আমেরিকার চাপ। এমন খবরও আছে, হাসিনাকে উৎখাত করার ষড়যন্ত্রে তার ভূমিকার মূল্য হিসেবে পাওয়া কয়েক হাজার কোটি ডলার, যা আমেরিকা ও ইউরোপের বিভিন্ন ব্যাংকে আছে, সেই অর্থ জব্দ হয়ে করার হুমকি দিতেই ওয়াকারুজ্জামান আমেরিকার অনুগত হয়ে গেছেন এবং সেই সঙ্গে ইউনূসের সঙ্গে তার সম্পর্ক শুধরে নিয়েছেন। গোপালগঞ্জের ঘটনায় তারই প্রথম বহিঃপ্রকাশ। সুতরাং ভেস্তে গেল ভারতের সেই পরিকল্পনা। এদিকে শেখ হাসিনা যে দেশে ফেরার জন্য ব্যাকুল হয়ে উঠেছেন, সে খবর আমি একাধিকবার দিয়েছি ইতিপূর্বে আমার এই চ্যানেলে। কিন্তু বাংলাদেশের যে অবস্থা বর্তমানে, তাতে সেখানে তাকে যেতে দেয়া মানে ফাঁসির মঞ্চে ঠেলে দেয়া। ভারত সেটা একদমই করতে পারে না। যদি পারত তাহলে এত কাঠখড় পুড়িয়ে শেখ হাসিনাকে ভারতে নিয়ে আসতো না, কিংবা এত সুদৃঢ় নিরাপত্তার বেষ্টনী তৈরি করে তাকে রাখতো না। শেখ হাসিনার নিরাপত্তা সম্পর্কে 100% নিশ্চিত হয়ে তবেই তাকে দেশে পাঠাবার ব্যবস্থা করবে ভারত। এই জন্যই শেখ হাসিনা বলেছেন, আমি তো তৈরি আছি ফেরার জন্য, কিন্তু তোমরা তো সবুজ সংকেত দিচ্ছ না। এখন প্রশ্ন, এমন অবস্থার কতদিন চলবে? আর কতদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাসনে থাকবেন এবং কবেই বা ভারত সরকার তাকে দেশে ফেরার সবুজ সংকেত দেবে? এই প্রশ্নটি নিয়ে এবার একটু আলোচনা করা যাক। পৃথিবীর রাজনীতি আবার সেই কোল্ড ওয়ার যুগের দিকে যেন বাঁক নিয়েছে। একদিকে রাশিয়া, অন্যদিকে আমেরিকা। জোট নিরপেক্ষ দেশ বলে পরিচিতি ছিল তখন ভারতের, কিন্তু সেও কিন্তু আসলে জোট নিরপেক্ষ ছিল না, কারণ তার স্পষ্ট সমর্থন ছিল রাশিয়ার দিকে। 71-এর মুক্তিযুদ্ধে ভারতকে সাহায্য করতে 7ম নৌবহর পাঠিয়েছিল আমেরিকা, পাকিস্তানের পক্ষ সমর্থন করে। সে নৌবহরকে ফিরে যেতে হয়েছিল তারা অনেক দূর থেকেই, কারণ রাশিয়া পাল্টা নৌবহর পাঠিয়েছিল তাকে ঠিকমতো তার তোয়াজ করার জন্য। আওয়ামী লীগের বর্তমান ভাবনা কি এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি? কিভাবে আওয়ামী লীগ ফিরতে চায়? কি পরিকল্পনা করছে তারা? কিভাবে এগোচ্ছে? তাদের সামনে নির্বাচন কেন্দ্রিক প্ল্যান কি? তাদের নেতৃত্বের প্ল্যান কি? কে নেতৃত্ব দেবে আওয়ামী লীগকে? এই ব্যাপারগুলো নিয়ে কাদির কল্লোল বিবিসিতে একটা বড় প্রতিবেদন করেছেন। সেই প্রতিবেদনের শিরোনাম তিনি করেছেন, শেখ হাসিনার পতনকে ষড়যন্ত্র হিসেবে প্রতিষ্ঠার কৌশল হিসেবে এগোচ্ছে আওয়ামী লীগ। অর্থাৎ শেখ হাসিনার পতনকে তারা ষড়যন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। তারা যে কোনো মূল্যে এটাই বলতে চায় এবং বোঝাতে চাই যে শেখ হাসিনার পতনটা অন্য কোনো কারণে হয়নি, এই পতনটা নিশ্চিত করা হয়েছে একটা ষড়যন্ত্রের মাধ্যমে। তাহলে কি প্রফেসর ইউনূস যে কথাটা শপথ নেওয়ার পরপরই আমেরিকা সফরে গিয়ে বলেছিলেন, মেটিকুলাস ডিজাইন, আওয়ামী লীগও সেই তত্ত্বের উপরে ভর করেই তাদের ভাবনা চিন্তাকে সমৃদ্ধ করছে? তারা কি মনে করছে যে এটার পেছনে একটা বড় ডিজাইন ছিল? হ্যাঁ, তারা তাই মনে করছে। কাদির কল্লোলের রিপোর্টে সেটাই উঠে এসেছে। তারা মনে করছে যে এটা দেশীয় এবং আন্তর্জাতিক একটা বড় ষড়যন্ত্র এবং সেই ষড়যন্ত্রের মাধ্যমে মূলত সরকারকে উৎখাত করা হয়েছে। শেখ হাসিনার পতন হয়নি, তাকে উৎখাত করা হয়েছে একটা ষড়যন্ত্রের মাধ্যমে, যে ষড়যন্ত্রটা আন্তর্জাতিকভাবে পরিচালিত হয়েছে এবং দেশের কিছু মানুষ সেই ষড়যন্ত্রে অংশ নিয়েছে। সেখানে যেটা বলার চেষ্টা করলেন সেটা হচ্ছে যে দলটির বক্তব্য হচ্ছে দেশি বিদেশি ষড়যন্ত্রে শেখ হাসিনার সরকারকে উৎখাত করা হয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগ আরও ভরসা করছে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার উপরে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ বিভিন্ন ক্ষেত্রে এই সরকারের ব্যর্থতা দলটির রাজনীতিতে ফেরার পথ করে দিচ্ছে বলেও অনেক নেতা মনে করছেন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে ষড়যন্ত্র তত্ত্বের কথা যেমন বলছে, তেমনি প্রফেসর ইউনূসের সরকারের ব্যর্থতার দিকেও তাদের খুব দৃষ্টি আছে, নজর আছে। তারা প্রফেসর ইউনূসের ব্যর্থতাগুলোকে ক্যাশ করতে চায়, ব্যর্থতাগুলো নিয়ে আন্তর্জাতিক মহলে একটা জনমত তৈরি করতে চায় এবং তাদের নেতাকর্মীদেরও এক ধরনের আস্থা তৈরি করতে চায় যে এই সরকার ব্যর্থ হচ্ছে। তাদের ধারণা এই সরকার যত বেশি ব্যর্থ হবে, আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো তত বেশি সহজ হবে এবং তত দ্রুত আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে যত ব্যর্থ হবে ইউনূস সরকার। সেই কারণেই তাদের প্রত্যাশাও এরকম আছে যে
এই সরকার ক্রমে ক্রমে ব্যর্থ হতে থাক, যত বেশি ব্যর্থ হবে তত বেশি আওয়ামী লীগের লাভ, এবং এই ব্যর্থতাকে ক্যাশ করে তারা খুব দ্রুত ফিরতে পারবে। এটা তাদের তত্ত্বের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা তত্ত্ব। সেক্ষেত্রে তারা বলছে যে জুলাই আগস্টে যে দমন নীতি নিয়েছিল, সেই দমন নীতির ব্যাপারে অনুশোচনা প্রকাশের কোনো ইঙ্গিত দলের মধ্যে নেই। এটার এ নিয়ে রাজনীতিতে সমালোচনা থাকলেও তারা মনে করছে সেটা হচ্ছে যে যদি কোনো অনুশোচনা প্রকাশ করা হয় কিংবা তারা যদি কোনো ভুল স্বীকার করে, তাহলে এমনিতেই নেতাকর্মীরা দেশের বাইরে পালিয়ে আছে একটা বড় সংখ্যক, এবং শীর্ষ সব নেতাই পালিয়ে আছেন। শীর্ষ যে নেতাগুলো দেশে ছিলেন তারা জেলখানায় রয়েছেন। সেরকম মুহূর্তে যখন তৃণমূলই আওয়ামী লীগকে একটু একটু করে এগিয়ে নিচ্ছে, তখন যদি আওয়ামী লীগের কেন্দ্র থেকে ভুল স্বীকার করা হয় এবং অপরাধ করেছে তারা এটা বলা হয়, এটা নিজে মুখে যদি স্বীকার করা হয়, তাহলে তৃণমূলের কাছে একটা ব্যাড মেসেজ যাবে। তৃণমূলের আত্মবিশ্বাস ভেঙে পড়বে, আত্মবিশ্বাসের চিড় ধরবে, এবং আত্মবিশ্বাসের চিড় ধরার ফলে যেভাবে ক্রমে ক্রমে তারা এগোনোর চেষ্টা করছে গুটি গুটি পায়ে, সেই চেষ্টাটা বাধাগ্রস্ত হবে, এটাই তারা মনে করছে। তারা যেটা একেবারে স্পেসিফিক যদি পয়েন্ট আকারে আসি, তাহলে বলা যায় যে ষড়যন্ত্র তত্ত্বে তারা ভরসা করছে। যেটা বলছিলাম যে তারা গ্রেপ্তার, আতঙ্ক, এটা ওটা সব কিছুর মাঝেও ষড়যন্ত্র তত্ত্বটাকেই মূলত প্রতিষ্ঠিত করতে চাইছে। অন্যের ব্যর্থতা কতটা সুযোগ আওয়ামী লীগের জন্য, এই আলোচনায় ভিন্নমত থাকলেও বিশ্লেষকরা ভিন্নমত দিচ্ছেন যে অন্যের ব্যর্থতাকে পুঁজি করে হয়তো সাময়িক একটা বেনিফিট পাওয়া যায়। তারপরেও আওয়ামী লীগ মনে করছে যে এই সরকারের ব্যর্থতাকে পুঁজি করে আওয়ামী লীগের দ্রুত ফেরাটা মানে সুবিধাজনক হবে যদি এই সরকার আরো বেশি ব্যর্থ হতে থাকে। কিভাবে রাজনীতির মাঠে অবস্থান নিতে চাইছে আওয়ামী লীগ, সেই প্রশ্নে যেটা এসেছে সেটা হচ্ছে যে দলটির বর্তমান মুখপাত্র হিসেবে কাজ করছেন মোহাম্মদ এ আরাফাত, তেমনটাই বিবিসি বলছেন, এবং তিনি বলছেন যে আমাদের শীর্ষ থেকে তৃণমূল পর্যন্ত যোগাযোগ বেড়েছে। তিনি দাবি করেছেন তাদের দল এখন অনেক বেশি সংগঠিত। গত মাসে অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের দল এনসিপির কর্মসূচি ঘিরে গোপালগঞ্জে যে হামলা এবং সহিংসতা এবং যে প্রাণহানির ঘটনা ঘটেছে, সেটাকেও একটা বড় অর্জন হিসেবে দেখছে আওয়ামী লীগ, এবং তার মাধ্যমে দেশের অন্যান্য স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে একটা উৎসাহব্যঞ্জক বার্তা গেছে যে গোপালগঞ্জ যদি প্রতিরোধ করতে পারে তাহলে অন্যরাও পারবে। এভাবেই মোহাম্মদ এ আরাফাত বর্ণনা করার চেষ্টা করেছেন, এবং তিনি বলছেন যে শেখ হাসিনা এখন নিয়মিত শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ যেমন করছেন, তেমনি গত এক বছরে তিনি একেবারে ইউনিয়ন, গ্রাম থেকে শুরু করে শীর্ষ পর্যায়ে সর্বোচ্চ পর্যায়ের নেতা কর্মী সবার সঙ্গে অনলাইনে যোগাযোগ, কথাবার্তা, মিটিং, এই কাজগুলো করেছেন, যেটা আরো বেশি বাড়ানোর চেষ্টা হচ্ছে এখন। এই কথাগুলো তিনি বলার চেষ্টা করেছেন। একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান খোঁজার চেষ্টা করেছে বিবিসি, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের নেতৃত্বের কি হবে, শেখ হাসিনা কি নেতৃত্বে থাকবেন নাকি অন্য কেউ নেতৃত্বে আসছে। সেই প্রসঙ্গেই এসেছে জয়ের নাম। বিবিসি বিভিন্ন জনের সঙ্গে কথা বলে যেটা বলার চেষ্টা করেছে সেটা হচ্ছে যে আপাতত শেখ হাসিনার অধীনেই আওয়ামী লীগের নেতৃত্ব থাকছে, তবে জয়কে প্রিপেয়ার করা হচ্ছে সেরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জয়কে দলে সক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উনি যেন দলের নেতা কর্মীদের সঙ্গে যোগাযোগটা বাড়ান এবং আরো বেশি সক্রিয় হন, সেই নির্দেশনা তাকে দেওয়া হয়েছে। এবং জয় যে ভারত সফর করে গেছেন সেখান থেকেই সেই নির্দেশনাটা নিশ্চিত করা হয়েছে। ভারতে থেকে শেখ হাসিনা 8 জন শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন, এরকম তথ্য মোহাম্মদ এ আরাফাত বলেছেন বিবিসিকে। সেই বৈঠক থেকেও নীতি নির্ধারণের সিদ্ধান্ত এসেছে, এবং সেখান থেকেই সিদ্ধান্ত যেটা এসেছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের মূল যে মানে লাগাম, সেই লাগামটা শেখ হাসিনার হাতেই থাকবে। এই কারণে থাকবে যে যদি তিনি লাগামটা ছেড়ে দেন তাহলে দলের নেতৃত্বে আস্থা সংকট তৈরি হবে। অর্থাৎ ইনডাইরেক্টলি যেটা বলা যায় সেটা হচ্ছে দলের মধ্যে ভাঙন সৃষ্টি হতে পারে নেতৃত্বের দ্বন্দ্বের কারণে। সেই কারণে তিনি নিজের হাতে লাগামটা রেখে জয়কে তৈরি করছেন আওয়ামী নেতৃত্বের জন্য। আগামী নির্বাচনের বিষয়ে যেটা কথা, বিবিসি যেটা বলছে সেটা হচ্ছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ যদি অংশগ্রহণের সুযোগ পায় তাহলে অংশগ্রহণ করবে, কিন্তু আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, আওয়ামী লীগের ঘনিষ্ঠ দলগুলোকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, এটা নিশ্চিত। যেমন আবু আলম শহীদ খান, সাবেক সচিব, তিনি বলেছেন যে এই সরকার আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেবে না। তাহলে আওয়ামী লীগ কি করবে? আওয়ামী লীগ যেটা করবে, যেটা বিবিসির অনুসন্ধানে উঠে এসেছে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ এবং অন্যান্য অনেক দলকে যখন নির্বাচন এই সরকার করতে দেবে না এবং সে একপাক্ষিকভাবে নির্বাচন করবে, সেই নির্বাচনের ইস্যুটাকে কেন্দ্র করে তারা আন্তর্জাতিক জনমত তৈরি করার চেষ্টা করবে। এই নির্বাচন গ্রহণযোগ্য নয়, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না, এই তত্ত্বটা আন্তর্জাতিক মহলে তারা লবিংয়ের মাধ্যমে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে যেন প্রফেসর ইউনূসের এই নির্বাচনটা বিতর্কিত হয়। তার মানে হচ্ছে যে বিবিসির এই রিপোর্ট একটা তথ্য ইনডাইরেক্টলি বোধহয় দিচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে, যেটা আমি বুঝেছি। আমার মনে হয়েছে যে আওয়ামী লীগ এখন চাইছেই তাদেরকে বাদ দিয়ে নির্বাচন করুক প্রফেসর ইউনূসের সরকার। তাতে করে আওয়ামী লীগের কোর্টেই বলটা দেওয়া হবে, আওয়ামী লীগের একটা বড় এজেন্ডা তৈরি হবে যে দেশের প্রায় 40% জনগণের দলকে, জনমত যাদের রয়েছে 40% জনগণকে মাইনাস করে রেখে একটা নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে কিনা, সেই প্রশ্নটা তারা আন্তর্জাতিক মহলে তুলতে পারবে। বিবিসির এই প্রতিবেদনের পাশাপাশি
আরেকটা খবর মানে এই প্রসঙ্গে, নির্বাচন প্রসঙ্গে আরেকটা মজার একটা তথ্য রয়েছে। ভারতীয় গণমাধ্যম দ্য ওয়াল সর্বশেষ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাক্ষাৎকার নিয়েছেন। সেখানে ওবায়দুল কাদের বলার চেষ্টা করেছেন, যেটা ওবায়দুল কাদের তো বেশিরভাগ সময়ই লাগামহীন কথা বলেন, লাগাম ছাড়া কথার জন্য দলের অনেক ক্ষতি করেছেন, এই সমালোচনা আওয়ামী লীগ যারা করে তারাই করেন। এবং জুলাই আগস্ট যে আন্দোলন, সেই আন্দোলনের সময় তার লাগাম ছাড়া কথাবার্তা, সেই কারণে দল এবং সরকার অনেক বেশি বিপদে পড়েছে, সেই সমালোচনাও রয়েছে। কিন্তু দ্য ওয়ালকে তিনি বলার চেষ্টা করেছেন এই নির্বাচন প্রসঙ্গেই যে আওয়ামী লীগকে বাদে তিনি বলার চেষ্টা করেছেন যে দেশের 50% বেশি সমর্থন যে দলের রয়েছে সেই দলকে বাদ দিয়ে প্রফেসর ইউনূস নির্বাচন করার কোনো ক্ষমতাই রাখেন না এবং করতে চাইলেও করতে দেয়া হবে না। তিনি 50% সমর্থন দাবি করেছেন, যদিও সেটা বাস্তবসম্মত নয়। কিন্তু তিনি দাবি করছেন যে নির্বাচনই করতে দেয়া হবে না আওয়ামী লীগকে ছাড়া। অথচ বিবিসির অনুসন্ধান বলছে, অন্যান্য আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলে, আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে বিবিসি বলছে, মোহাম্মদ আরাফাত, তার সঙ্গে কথা বলে যেটা বলছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ ইনডাইরেক্টলি চাইছেই তাদেরকে ছাড়া নির্বাচন হোক, যেন বিশ্ব জনমত তৈরি করতে পারে। আবার ওবায়দুল কাদের বলছেন যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করতেই দেওয়া হবে না ইউনূস সরকারকে। ওয়াল থেকে আবার পাল্টা প্রশ্ন করা হয়েছিল যে নির্বাচন করতেই দেবেন না, এরকম শক্তি কি আওয়ামী লীগের এই মুহূর্তে রয়েছে আদৌ? এটা কি ঠেকাতে পারবেন? তখন ওবায়দুল কাদের বলেছেন যে সেটা সময়ই বলে দেবে যে কি হবে, তবে আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন হবে না। এরকম নানা কথার ফুলছড়ি আমরা শুনছি, কিন্তু ওবায়দুল কাদের কি বললেন সেটা ব্যক্তিগতভাবে আমার কাছেও খুব একটা গুরুত্বপূর্ণ কথা মনে হয় না যে তিনি আওয়ামী লীগের মানে দলীয় বার্তা বাহক হিসেবে কোনো কথা বলার অবস্থানে দলে রয়েছেন, এরকমটা আর মনে হয় না। কিন্তু বিবিসির অনুসন্ধান, বিশেষ করে কাদির কল্লোলের অনুসন্ধান, কাদির কল্লোল এমন একজন সাংবাদিক, তার অনুসন্ধান এবং তার যে পর্যবেক্ষণ তিনি যেভাবে তুলে এনেছেন সেটাকে অনেকটা অথেন্টিক মনে হয়েছে আমার কাছে এই প্রতিবেদনটা পড়ে। মনে হয়েছে যে আওয়ামী লীগ তাদের মতো করে সাজাচ্ছে, তাদের মতো করে ভাবছে। যদিও এই সরকার পতন, তাদের 1 বছর যে হলো সরকার পতনের, সেই সরকার পতনটা শুধুমাত্র ষড়যন্ত্র তত্ত্বের উপরে ভর করেই পতনটা হয়েছে, এই ভাবনা কতটা তারা প্রতিষ্ঠিত করতে পারবে কিংবা এই ভাবনার আদৌ বাস্তবতা আছে কিনা, তাদের ভুল, তাদের মানে অপরাধ এগুলো একেবারেই নেই, এটা প্রতিষ্ঠিত করার বাস্তবতা আছে কিনা, সেটা অবশ্য একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। প্রিয় দর্শক, আপনারা একে একে সকল বিশ্লেষকের আলোচনাগুলো দেখলেন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে যে কোনো মুহূর্তে শেখ হাসিনার দেশে ফেরার জন্য প্রস্তুত। প্রিয় দর্শক, এমন বক্তব্য কিন্তু আপনারা শুনেছেন। এর সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য আপনারা শুনলেন। এখান থেকে আপনারা কে বুঝলেন, কে জানলেন, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।